সুপ্রিয় শিক্ষার্থী, সদস্যদি বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি নার্গিস আক্তার, সহকারী শিক্ষক, সদস্যদি বহুমুখী উচ্চ বিদ্যালয় ২৫০০ নারায়ণগঞ্জ। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি অনলাইন ক্লাস নিয়ে। সারা বিশ্ব আজ করোনা মহামারীতে আক্রান্ত, আমাদের দেশও এর বাইরে নয়। এর ফলে তোমাদের পড়াশোনায় অনেকটা ক্ষতি হয়েছে। এই ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার জন্যই আমাদের এই আয়োজন। আজ আমি তোমাদেরকে যে বিষয়টি পড়াবো সেটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রতি বছর এ অধ্যায় থেকে বহু নির্বাচনী প্রশ্ন হয়, যা তোমাদের পরীক্ষার খাতায় উত্তর করতে হয়। সেজন্য ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে। আশা করি তোমরা উপকৃত হবে। আমি আজকে তোমাদেরকে যে বিষয়টি, বাংলা দ্বিতীয় পত্রের যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে কারক। কারক কারক শব্দটিকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা পাই ক্রি যোগ নক। এটি একটি সংস্কৃত শব্দ। কারক শব্দের, ক্রি শব্দের অর্থ ক্রিয়া, নক শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক। সুতরাং ক্রিয়ার সাথে যে বাক্যের অন্যান্য নামপদের যে সম্পর্ক তাকেই কারক বলে। ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকেই কারক বলে। আমরা আবার অন্যভাবে বলতে পারি, বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে। যেমন বালকেরা ফুটবল খেলছে। এখানে খেলার সাথে বালকেরা এবং ফুটবল এর সম্পর্ক রয়েছে। এটি হচ্ছে, এই খেলাটা হচ্ছে এখানে ক্রিয়াপদ, এটা হচ্ছে ক্রিয়াপদ, আর এটা হচ্ছে নামপদ। সুতরাং বাক্যের মধ্যে ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকেই কারক বলে। কারক ৬ প্রকার। কারক ৬ প্রকার। কারক ৬ প্রকার। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক, ছয় অধিকরণকারক। অধিকরণ কারক। আমরা দেখছি যে কারক ৬ প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক এবং অধিকরণকারক। বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে
দরিদ্রদের চাল বিতরণ করেন। এখানে বেগম সাহেবা হচ্ছে কর্তৃকারক। প্রতিদিন অধিকরণ ভাড়ার থেকে অপাদান দরিদ্রদের সম্প্রদান চাল কর্ম বিতরণ করা হচ্ছে ক্রিয়া। বিতরণ করা হচ্ছে এখানে ক্রিয়া। বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে দরিদ্রদের চাল বিতরণ করেন। এখানে বেগম সাহেবা হচ্ছে কর্তৃকারক, প্রতিদিন অধিকরণকারক, ভাড়ার থেকে অপাদানকারক, দরিদ্রদের সম্প্রদানকারক, চাল কর্মকারক, বিতরণ করেন ক্রিয়া। বাক্যে যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া নিষ্পন্ন করে তাকে আমরা বলি কর্তৃকারক। তাকে আমরা বলি কর্তৃকারক। যেমন হামিদ বই পড়ে, বালকেরা ফুটবল খেলে। এখানে কে বই পড়ছে? হামিদ। কারা ফুটবল খেলছে? বালকেরা। সুতরাং কে বা কারা যুগে প্রশ্ন করলে, কে বা কারা যুগে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই সেটাই হচ্ছে কর্তৃকারক। আমি আবারও বলছি, কে বা কারা যুগে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারক চার প্রকার। চার প্রকার। এক, মুখ্য কর্তা। মুখ্য কর্তা। এক নম্বর হচ্ছে মুখ্য কর্তা। কর্তা যখন নিজেই কাজটি সম্পন্ন করে সেক্ষেত্রে তাকে মুখ্য কর্তা বলে। যেমন মেয়েরা ফুল তুলছে। মেয়েরা ফুল তুলছে। মেয়েরা ফুল তুলছে। এখানে কারা ফুল তুলছে? মেয়েরা। এখানে কর্তারা নিজেই ক্রিয়া নিষ্পন্ন করছে। দুই, প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা। মূল কর্তা যখন কাউকে নিয়োজিত করে কাজটি সম্পন্ন করায় তাকে প্রযোজক কর্তা বলে। আমি আবারও বলছি, বাক্যের মধ্যে মূল কর্তা যখন অন্যকে কাজে নিয়োজিত করে কাজটি সম্পন্ন করায় তাকে প্রযোজক কর্তা বলে। যেমন শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। এখানে শিক্ষক হচ্ছেন প্রযোজক কর্তা। আমি আবারও বলছি, মূল কর্তা যখন অন্যকে কাজে নিয়োজিত করে কাজটি সম্পন্ন করে তখন তাকে বলে প্রযোজক কর্তা।
প্রযোজ্য কর্তা, প্রযোজ্য কর্তা। মূল কর্তা যাকে কাজে নিয়োজিত করে, বাক্যের মাঝে মূল কর্তা যাকে কাজে নিয়োজিত করে কাজটি সম্পন্ন করায় তাকে বলা হয় প্রযোজ্য কর্তা। যেমন এখানে ছাত্র হচ্ছে প্রযোজ্য কর্তা, কারণ শিক্ষক ছাত্রদেরকে দিয়েই ব্যাকরণ পড়াচ্ছে। প্রযোজ্য কর্তা। তাহলে এখানে মূল কর্তা শিক্ষক, প্রযোজ্য কর্তা ছাত্রদের দিয়ে ব্যাকরণ পড়াচ্ছে। 4 বেতিহার কর্তা, বেতিহার কর্তা। দুটো কর্তা যখন একত্রে এক জাতীয় কাজ সম্পন্ন করে তখন তাকে বেতিহার কর্তা বলে। দুটো কর্তা যখন একত্রে এক জাতীয় কাজ সম্পাদন করে তখন তাকে বেতিহার কর্তা বলে। যেমন বাঘে বাঘে মহিষে, বাঘে মহিষে এক ঘাটে জল খায়, মহিষে এক ঘাটে জল খায়। এখানে বাঘে এবং মহিষে। রাজায় রাজায় লড়াই। এখানে দেখো বাঘে মহিষে এক ঘাটে জল খায় এবং রাজায় রাজায় লড়াই। বাঘে মহিষে এখানে দুটি কর্তা একসাথে এক জাতীয় কাজ সম্পন্ন করছে, একসাথে তারা ঘাটে জল খায়। আর রাজা রাজায় লড়াই, কে কে লড়াই করছে? রাজা এবং রাজা দুজনেই হচ্ছে এখানে কর্তা। দুটি কর্তা একই কাজ করছে, তারা লড়াই করছে। বাচ্য অনুসারে কর্তা 3 প্রকার। বাচ্য অনুসারে কর্তা 3 প্রকার। 1 কর্মবাচ্যের কর্তা, কর্মবাচ্যের কর্তা। যেমন পুলিশ কর্তৃক চোর ধৃত হয়েছে। এখানে দেখো কর্মবাচ্যের কর্তা। কর্মবাচ্যের কর্তা হচ্ছে মূল কর্তা যখন কাজটি করে, এখানে কাজটি প্রাধান্য পাবে যে চোর ধৃত হয়েছে, চোর ধৃত হওয়া। এই যে এখানে এটাকে বলা হয় কর্মবাচ্যের কর্তা। 2 ভাববাচ্যের কর্তা, ভাববাচ্যের কর্তা। এখানে দেখো আমার যাওয়া হলো না, এখানে কর্তার ভাবটি প্রাধান্য পেয়েছে যে আমার যাওয়া হলো না, এটাকে বলা হয় ভাববাচ্যের কর্তা। 3 কর্ম কর্তৃবাচ্যের কর্তা। কর্মকর্তৃবাচ্যের কর্তার মধ্যে কর্তা এবং কর্ম দুটোরই প্রাধান্য পাবে। যেমন বাঁশি বাজে, বাঁশি নিজেই বাজছে, বাঁশি বাজে। কলমটা
লেখে ভালো। এখানে দেখো যে কর্ম কর্তৃবাচ্যের কর্তার মধ্যে বাঁশি বাজে, বাঁশি নিজেই বাজছে এবং কলমটা লিখছে, কিন্তু কলমটা ভালো লিখছে। এখানে কর্ম কর্তৃবাচ্যের কর্তা হয়ে, এখানে কর্তৃবাচ্যের যেই কর্মটা সেটিরই প্রাধান্য পেয়েছে, কর্তা এবং কর্ম দুটোই এখানে প্রকাশিত হয়েছে। তারপর আসছে কর্মকারক। কর্মকারক কর্তা যা দিয়ে বা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। যেমন ছাত্ররা বল খেলে, ডাক্তার ডাকো, ডাক্তার ডাক্তার ডাকো। এখানে ডাক্তারকে ডাকা হয়েছে, কর্মকারক। কর্মকারক আবার এখানে কাকে ডাকা হয়েছে? ডাক্তারকে ডাকা হয়েছে। কাকে ডাকা হয়েছে? ডাক্তারকে ডাকা হয়েছে। সুতরাং ডাক্তার হচ্ছেন এখানে ডাক্তার ডাকাটা হচ্ছে এখানে কর্মকারক। কর্মকারক দুই প্রকার। কর্মকারক হচ্ছে দুই কর্ম দুই প্রকার। মুখ্য কর্ম আরটি হচ্ছে গৌণ কর্ম। গৌণ কর্ম, মুখ্য কর্ম যেমন বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। এখানে কলম এটা হচ্ছে মুখ্য কর্ম, আর বাবা হচ্ছেন এটা হচ্ছে গৌণ কর্ম। গৌণ কর্ম যখন বস্তু বোঝাবে, বস্তুর ক্ষেত্রে মুখ্য কর্ম হবে এবং ব্যক্তি বা প্রাণীর ক্ষেত্রে গৌণ কর্ম হবে। যেমন এখানে কলম বোঝাতে মুখ্য কর্ম হয়েছে, বাবা বোঝাতে এখানে কি করা হয়েছে? গৌণ কর্ম হয়েছে। বাবা বোঝাতে গৌণ কর্ম হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কর্ম দুই প্রকার, মুখ্য কর্ম এবং গৌণ কর্ম। কর্মকারককে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। কর্মকারক চার প্রকার। চার প্রকার। এক, সকর্ম ক্রিয়ার কর্ম। সকর্ম ক্রিয়ার কর্ম। দুই, প্রযোজক ক্রিয়ার কর্ম। প্রযোজক ক্রিয়ার কর্ম। তিন, সমধাতুজ কর্ম। চার, উদ্দেশ্য বিধেয় কর্ম। এখানে সকর্ম ক্রিয়ার কর্ম, কর্তা নিজে যখন কাজটি সম্পন্ন করে সেক্ষেত্রে
সকর্ম ক্রিয়ার কর্ম হয়। যেমন মেয়েরা, যেমন নাসিমা ফুল তুলছে, নাসিমা ফুল তুলছে। কর্তা নিজে যখন কাজটি সম্পন্ন করে সেক্ষেত্রে সকর্ম ক্রিয়া হয়। যেমন নাসিমা ফুল তুলছে। প্রযোজক ক্রিয়ার কর্ম, যেমন ছেলেটিকে বিছানায় শোয়াও, ছেলেটিকে বিছানায় শোয়াও, ছেলেটিকে বিছানায় শোয়াও। এখানে অন্য যে কেউ ছেলেটিকে বিছানায় শোয়াচ্ছে, এখানে এটা হচ্ছে প্রযোজক ক্রিয়ার কর্ম, সমধাতুজ কর্ম। খুব এক ঘুম ঘুমিয়েছি, ঘুমিয়েছি। খুব এক ঘুম ঘুমিয়েছি, এটা হচ্ছে সমধাতুজ কর্ম। ঘুম এবং ঘুমানো দুটি হচ্ছে সমান ধাতুর কর্ম। উদ্দেশ্য এবং বিধেয়। দ্বিকর্ম ক্রিয়ার ক্ষেত্রে দুটি কর্মপদ থাকলে, আমি আবার বলছি, দ্বিকর্ম ক্রিয়ার ক্ষেত্রে দুটি অপেক্ষিত কর্মপদ থাকলে সেখানে প্রধান কর্মপদটিকে বলা হয় উদ্দেশ্য কর্ম এবং অপেক্ষিত কর্মপদটিকে বলা হয় বিধেয় কর্ম। যেমন দুধকে মোরা, দুধকে মোরা দুগ্ধ বলি, দুধকে মোরা দুগ্ধ বলি। এখানে দুধ হচ্ছে উদ্দেশ্য কর্ম, উদ্দেশ্য কর্ম, আর দুগ্ধ হচ্ছে বিধেয় কর্ম। বিধেয় কর্ম। আমি আবারও বলছি উদ্দেশ্য এবং বিধেয় কর্ম সম্পর্কে। দ্বিকর্ম ক্রিয়ার দুটি অপেক্ষিত কর্মপদ থাকলে বা দ্বিকর্ম ক্রিয়ার ক্ষেত্রে প্রধান কর্মপদটিকে বলা হয় উদ্দেশ্য কর্ম এবং পরের যে অপেক্ষিত কর্মপদটা থাকে সেটাকে বলা হয় বিধেয় কর্ম। তাহলে আমরা দেখতে পেলাম যে কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। যেমন বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, এখানে বাবা কলম কিনে দেওয়া, এই যে এটি কাকে কলম কিনে দিয়েছেন, আমাকে একটি কলম কিনে দিয়েছেন। এখানে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে কি, এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে কর্মকারক। তারপর আমরা আসি করণ কারক। করণ, করণ শব্দের অর্থ হচ্ছে যন্ত্র, শব্দের অর্থ যন্ত্র, সহায়ক বা উপকরণ। করণ শব্দের মানে হচ্ছে যন্ত্র, সহায়ক বা উপকরণ। সুতরাং কর্তা যা দিয়ে, যা সহায়তায় বা যে উপকরণের সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে। আবার আমি বলছি, কর্তা যা দিয়ে বা যার সহায়তায় বা যে উপকরণের সাহায্যে ক্রিয়া সম্পন্ন করে তাকে বলা হয় করণ কারক। এভাবেও লেখা যায় কি দ্বারা এবং কিসের দ্বারা, কি দ্বারা এবং কিসের দ্বারা
প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই করণ কারক। কি দ্বারা এবং কিসের দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই করণ কারক। কৃষক লাঙল দিয়ে জমি চাষ করে। লাঙল দিয়ে জমি চাষ করে। তাহলে কৃষক কিসের দ্বারা জমি চাষ করে? এখানে লাঙল দিয়ে জমি চাষ করে। এখানে লাঙলটাই হচ্ছে এখানে কি কারক? লাঙলটাই হচ্ছে এখানে করণ কারক। মন দিয়ে করস হবে বিদ্যা উপার্জন। মন দিয়ে করস হবে বিদ্যা উপার্জন। বিদ্যা উপার্জন এখানে হচ্ছে মন দিয়ে। কি দিয়ে বিদ্যা উপার্জন করতে হচ্ছে? কি দিয়ে সবাই বিদ্যা উপার্জন করে? মন দিয়ে। তাহলে এখানে বলা হচ্ছে যে মন দিয়ে করস হবে বিদ্যা উপার্জন। মন দিয়ে হচ্ছে এখানে করণ কারক। চেষ্টায় সব হয়। চেষ্টায় সব হয়। কিসের দ্বারা সব হয়? আমরা দেখতে পাচ্ছি চেষ্টার দ্বারাই সব হয়। এটা হচ্ছে করণ কারক। নীলা কলম দিয়ে লিখছে। নীলা কি দিয়ে লিখছে? কলম দিয়ে। এই কলমটা হচ্ছে এখানে করণ কারক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যন্ত্র বা সহায়ক বা উপকরণের সাহায্যে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাই হচ্ছে করণ কারক। সম্প্রদান কারক। সম্প্রদান কারক। সম্প্রদান কারকের মধ্যে কাকে বা জন্য থাকবে। কাকে বা জন্য। সম্প্রদান কারক হচ্ছে যাকে সত্যত্যাগ করে বা কাউকে সত্যত্যাগ করে কোনো কিছু দান, সাহায্য বা অর্চনা করাকে সম্প্রদান কারক বলে। এখানে যে ব্যক্তিকে দান করা হবে তিনি হচ্ছেন সম্প্রদান কারক, বস্তু নয়। ব্যক্তি এখানে প্রাধান্য বা মূল বিষয়। ব্যক্তি হচ্ছে এখানে মূল। যেমন সৎ পাত্রে কন্যা দান করো। এখানে কোথায় কন্যাদান করার কথা বলা হয়েছে? সৎ পাত্রে। ভিক্ষুককে ভিক্ষা দাও। কে ভিক্ষা দাও। এখানে ভিক্ষুককে ভিক্ষা দাও। এখানে কাকে ভিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে? ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। অন্ধজনে দেহ আলো। অন্ধজনে দেহ আলো। দরিদ্রকে সাহায্য করো। সাহায্য করো দরিদ্রকে। তাহলে দেখা যাচ্ছে কাকে? সৎ পাত্রে কন্যাদান করো, অন্ধজনে দেহ আলো, দরিদ্রকে সাহায্য করো, ভিক্ষুককে ভিক্ষা দাও। এখানে প্রত্যেকটাই সত্য ত্যাগ করে দান করা হয়েছে, এজন্য এটি সম্প্রদান কারক।
তারপর আমরা যাব অপাদান কারক। অপাদান কারক কোথা থেকে বা কোথা হতে, কোথা হতে, যা থেকে কোনো কিছু ভীত, উৎপন্ন, পতিত, রক্ষিত, গৃহীত, জাত প্রভৃতি হয় তাকে অপাদান কারক বলে। আমি আবারও বলছি, যা থেকে কোনো কিছু ভীত, উৎপন্ন, পতিত, রক্ষিত, জাত প্রভৃতি হয় তাকে অপাদান কারক বলে। যেমন আবার জমি থেকে ফসল পাই, এটা হচ্ছে জাত। জাত তিলে তৈল হয়, তিল থেকে তৈল হয়, এটা হচ্ছে গৃহীত। তিল থেকে তৈল হয়। বাক্যে ভয় পায় না কে? ভীত। বিপদে সাহায্য করো, বিপদে সাহায্য করো। এই যে এখানে তিলে তৈল হয়, গৃহীত। বাক্যে ভয় পায় না কে? ভীত হওয়া। বিপদে সাহায্য করো, এটা হচ্ছে রক্ষিত, রক্ষা করা। এখানে দেখো, আমরা জমি থেকে ফসল পাই, তিলে তৈল হয়, বাক্যে ভয় পায় না কে? বিপদে সাহায্য করো। এখানে জাত, গৃহীত, ভীত, রক্ষিত প্রভৃতি কাজ হচ্ছে। তাহলে আমরা আবারও দেখতে পাচ্ছি, বাক্যের মধ্যে যা থেকে কোনো কিছু ভীত, উৎপন্ন, পতিত, রক্ষিত প্রভৃতি বোঝায় তাকে অপাদান কারক বলে। অধিকরণ কারক। অধিকরণ কারক। অধিকরণ কারক ক্রিয়ার কাল, সময় এবং আধারকে অধিকরণ কারক বলে। ক্রিয়া, কাল, সময় এবং আধারকেই কাল, সময় এবং আধারকে অধিকরণ কারক বলে। কোথায় বা কখন দিয়ে প্রশ্ন, কোথায় বা কখন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অধিকরণ কারক বলে। আমি আবারও বলছি, বাক্যের মধ্যে ক্রিয়ার কাল, সময় এবং আধারকে অধিকরণ কারক বলে। কোথায় এবং কখন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অধিকরণ কারক বলে। যেমন বিকেলে মাঠে খেলতে যাব, বিকেলে মাঠে খেলতে যাব, খেলতে যাব। কখন যাব? বিকেলবেলা। তাহলে এখানে সময় বোঝাচ্ছে যে কখন আমরা যাব, বিকেল। অধিকরণ কারক তিন প্রকার।
এক, কালাধিকরণ। কালাধিকরণ কালাধিকরণ সময় বোঝাতে কালাধিকরণ ব্যবহৃত হয়। যেমন প্রভাতে সূর্য উঠে, প্রভাতে সূর্য উঠে, এটা কালাধিকরণ ব্যবহৃত হয়েছে। এখানে সময় বোঝাতে কালাধিকরণ ব্যবহৃত হয়। দুই, ভাবাধিকরণ। ভাবাধিকরণ দুটি ক্রিয়ার মধ্যে, বাক্যের মধ্যে যখন দুটি ক্রিয়াপদ থাকবে, একটি ক্রিয়া যখন অপর ক্রিয়ার ভাবোচ্ছ্বাসের প্রকাশ ঘটাবে, একটি ক্রিয়া যখন অন্য ক্রিয়ার ভাবের প্রকাশ ঘটাবে, সেক্ষেত্রে ভাবাধিকরণ হয়। যেমন সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। এখানে সূর্যোদয় হচ্ছে একটি ক্রিয়াপদ এবং অন্ধকার, সূর্য উদয়টা হচ্ছে একটি ক্রিয়াপদ এবং অন্ধকার দূর হওয়া এটা একটা ক্রিয়াপদ। কিন্তু এই যে সূর্যোদয়টা অন্ধকার দূরীভূত হওয়ার যে ভাবোচ্ছ্বাসের প্রকাশ ঘটিয়েছে, এটা হচ্ছে এখানে ভাবাধিকরণ। আবার বলা যায় কান্নায় শোক মন্দীভূত হয়। কান্নায় শোক মন্দীভূত হয়। কান্নায় শোক মন্দীভূত হয়। এক্ষেত্রে কান্না শোককে কি করতে পারে, কিছুটা হলেও শোকের যেই অবস্থাটা সেটা কমিয়ে আনতে পারে। সেজন্য বলা হয়েছে যে কান্নায় শোক মন্দীভূত হয়। কান্না ক্রিয়াপদটি যে শোক ক্রিয়াপদের ভাবের প্রকাশ ঘটিয়েছে, এজন্য এটি ভাবাধিকরণ। 3 নাম্বার, আধারাধিকরণ। আধারাধিকরণ আধারাধিকরণ আবার 3 প্রকার। আধারাধিকরণ আবার 3 প্রকার। ক, ঐকদেশিক, খ, অভিব্যাপক, গ, বৈষয়িক। ঐকদেশিক, অভিব্যাপক এবং বৈষয়িক। প্রথমত আমরা পেয়েছি অধিকরণ কারক 3 প্রকার। 1 নম্বর হলো কালাধিকরণ, 2 ভাবাধিকরণ, 3 আধারাধিকরণ। আধারাধিকরণকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, ঐকদেশিক, অভিব্যাপক এবং বৈষয়িক। ঐকদেশিক বিশাল স্থানের কোনো অংশে ক্রিয়া সংঘটিত হলে সেক্ষেত্রে ঐকদেশিক আধারাধিকরণ হয়। যেমন নদীতে মাছ আছে। নদীর যে কোনো অংশে নদীতে মাছ আছে বলতে আমরা নদীর যে কোনো অংশে মাছ থাকতে পারে। বনে বাঘ আছে, এটা বনের যে কোনো অংশে থাকতে পারে।
বনের যে কোনো অংশেই থাকতে পারে বাঘ। আকাশে চাঁদ উঠেছে। আকাশে, এখানে কোথায় চাঁদ উঠেছে? আকাশে, আকাশের যে কোনো প্রান্তে চাঁদ উঠতে পারে। আকাশের যে কোনো প্রান্তেই চাঁদ উঠতে পারে। আকাশের যে কোনো প্রান্তে। এখানে দেখো নদীতে মাছ আছে। নদীর যে কোনো অংশে, যে কোনো অংশ বলতে আমরা 100-এর মধ্যে 100, যে কোনো অংশে 100-এর মধ্যে 1% বলতে পারি, 100-এর মধ্যে 1%। আর এখানে বনে, বনের যে কোনো অংশে বাঘ থাকতে পারে 100-এর মধ্যে 1%। আবার এখানে দেখো যে আকাশে চাঁদ উঠেছে, আকাশের কোনো এক প্রান্তে চাঁদ উঠেছে, তাহলে 100-এর মধ্যে 1%। তাহলে আমি আবারও বলছি, বিশাল স্থানের কোনো অংশে ক্রিয়া সংঘটিত হলে সেক্ষেত্রে ঐকদেশিক আধারাধিকরণ কারক হয়। এখানে নদীতে মাছ আছে, নদীটা বিশাল বড়, এর যে কোনো অংশেই মাছ থাকতে পারে। বনটা অনেক বড়, বনের যে কোনো অংশে বাঘ থাকতে পারে। আকাশটা বিশাল, আকাশের যে কোনো প্রান্তেই চাঁদ উঠতে পারে। অভিব্যাপক, অভিব্যাপক কোনো উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যাপ্তি বিরাজমান থাকে তখন তাকে অভিব্যাপক আধারাধিকরণ বলে। উদ্দিষ্ট বস্তুটা, একটা বস্তু সমস্তটার মধ্যেই তার বিরাজমান থাকবে। যেমন তিলে তৈল আছে, তিলে তৈল আছে, তিলে তৈল আছে, 100% তিলে তৈল থাকতে পারে। যেমন 100-এর মধ্যে 100%, 100 ভাগই তেল থাকতে পারে। আবার দেখো বনে গাছ আছে, বনে গাছ আছে, বনের সমস্ত অংশ জুড়ে গাছ থাকতে পারে। এখানে 100-এর মধ্যে 100% গাছ থাকতে পারে। নদীতে পানি আছে, নদীতে পানি আছে, পানি আছে। এখানে দেখো 100% নদীতে পুরোটাই পানিতে ভর্তি। তাহলে আমরা দেখতে পাচ্ছি অভিব্যাপক হচ্ছে সমগ্র আধার ব্যাপ্তি বিরাজমান থাকবে, পুরোটার মধ্যেই থাকবে। তিলের পুরোটাতেই তেল থাকবে, বনের পুরো অংশেই গাছ থাকতে পারে এবং নদীতে পুরো অংশ জুড়েই পানি থাকে। এক্ষেত্রে অভিব্যাপক আধারাধিকরণ কারক হয়। তারপর হচ্ছে ঐকদেশিক, এরপর হচ্ছে বৈষয়িক, 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 বৈষয়িকটা হচ্ছে কোনো বিশেষ গুণ, দক্ষতা বা ক্ষমতা বা পারদর্শিতা থাকলে সেই ক্ষেত্রে বৈষয়িক আধারাধিকরণ কারক হয়। কোনো বিষয়ে বিশেষ গুণ, দক্ষতা বা ক্ষমতার প্রকাশ পেলে সেক্ষেত্রে বৈষয়িক আধারাধিকরণ কারক হয়। যেমন সিফাত, অঙ্কে কাঁচা কিন্তু ব্যাকরণে ভালো। সিফাত অঙ্কে কাঁচা কিন্তু ব্যাকরণে ভালো। এই যে এখানে সিফাত অঙ্কে কাঁচা কিন্তু ব্যাকরণে ভালো, ব্যাকরণে তার একটি বিশেষ গুণ বা দক্ষতার প্রকাশ পাওয়া যায়, সেজন্য এটি বৈষয়িক আধারাধিকরণ।
তারপর বলা যায় করিম লেখাপড়া জানে না কিন্তু কর্মে দক্ষ। এখানে করিম লেখাপড়া জানে না কিন্তু কর্মে দক্ষ। সে পড়ালেখা না জানলেও কর্মক্ষেত্রে তার অনেক দক্ষতা রয়েছে, এখানে তার দক্ষতা পরিচয় পাওয়া যায়। এই হলো কারক নিয়ে মোটামুটি আমাদের আলোচনা। তারপর আমরা শেষে আবারও আরেকটু মূল আলোচনায় যাই। যেমন আমরা বলেছি যে কারক প্রধানত 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক এবং অধিকরণ কারক। এগুলোর আবার আমরা বিস্তারিত আলোচনা করেছি। এই আলোচনার মাঝে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। এবং তোমরা সবাই ভালো থাকবে, নিজেরা সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে, সবাই সবাইকে সহযোগিতা করবে। আল্লাহ হাফেজ।